ओम शांति। साकार बांगला मुरली 6 नवेम्बर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा তোমরা এখন একেবারে তীরে এসে দাঁড়িয়েছো। তোমাদের এখন এই পার থেকে ওই পার যেতে হবে, ঘরে ফেরার জন্য প্রস্তুত হতে হবে। তো আজকের মহাবাক্যে বাবা যে স্মৃতি দিয়েছেন, বাবা যে মনন চিন্তন করার জন্য যে বিষয়টিকে দিয়েছেন, যে দৃশ্য তৈরি করার জন্য বলছেন, তা হলো আমরা সত্য ত্রেতা দ্রাপর কলি পেরিয়ে এখন সঙ্গম যুগের তীরে এসে পৌঁছেছি। আমাদের সামনে একটা ভিজন তৈরি হবে, সেটা হলো সঙ্গম যুগ থেকে সত্যযুগ, এটা একটা সরোবর। সরোবরের এই পার হলো সঙ্গম যুগ, ওই পার হলো সত্যযুগ। সত্যযুগের যে দৃশ্য বাবা আমাদেরকে মুরলিতে বলেন, ওই দৃশ্য আমরা সেখানে ইমার্জ করতে হবে। আর এই সঙ্গম যুগের পিছনে ফেলে আসা দাপর কলিযুগ, যা নাকি নোংরা, আবর্জনা, কাটা, জঙ্গল এবং ছল কৌশল বিভিন্ন ধরনের সেখানে অপক্রিয়া যা চলছে, তাকে ফেলে আসা, তার দিকে ফিরেই তাকানো নাই। যখন ফেলে এসেছি দুনিয়াকে, ওই দিকে কেনই তাকাবো? আর তাকাবো সেই দিকে যেখানে আমাদের লক্ষ্য নিহিত আছে, অর্থাৎ আমাদের সত্যযুগে যেতে হবে। আর তার জন্য বাবা বলছে, এখন আমাদের সেই, যেমন একটা বিমান আকাশে ওড়ার জন্য রানওয়েতে তার স্পিড তৈরি করে, ঠিক তেমনি আমরা পিছনের দিকে দাপর কলিযুগ ফেলে এসেছি, পুরানো দুনিয়া, দেহ, মায়া, বন্ধন, আর সামনের দিকে সত্যযুগ। আর এখানে আমাদের সেই রানওয়েতে আমাদের স্পিড তৈরি করতে হবে, যাতে আমরা খুব সহজেই সত্যযুগে পৌঁছতে পারি। ওই ভিশন, ওই দৃশ্য, ওই স্মৃতি যা আমাদের তৈরি করে এখন নতুন দুনিয়ার যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। প্রশ্ন, কোন বিষয়টিকে স্মরণে রাখলে তোমাদের অবস্থা অবিচল অটল হয়ে যাবে? বর্তমান সময় এই সরোবরের পিছনের দিকে যে কলিযুগ বিদ্যমান, আর আমাদের জন্য সঙ্গম যুগ। তো সঙ্গম যুগে যতই আমরা দাঁড়িয়ে থাকার চেষ্টা করি, মায়া এসে আমাদেরকে অনেক শক্ত করে নাড়ানোর চেষ্টা করে। তো ওই অবস্থাতে টিকে থাকতে গেলে তো একটি বিশেষ বিষয়কে আমাদের স্মৃতিতে রাখতে হবে, তবেই আমাদের অবস্থা অবিচল অটল থাকবে, নতুবা আমাদের স্থিতি নড়বড়ে হয়ে যাবে। কোন বিষয়টি স্মরণে রাখতে হবে, স্মৃতিতে রাখতে হবে? উত্তর, পাস্ট ইজ পাস্ট। বিগত বিষয়কে নিয়ে চিন্তা করতে নেই, এগিয়ে যেতে হবে। সদা একই দিকে যদি দেখতে থাকো, তবে অবস্থা অবিচল অটল হয়ে যাবে। তোমরা এখন কলিযুগের সীমিত সব কিছু ত্যাগ করে দিয়েছ, এখন পিছন দিকে কেন দেখছ? তাতে এতটুকু যেন বুদ্ধি না যায়। এটাই হলো সূক্ষ্ম পড়াশোনা। পড়াশোনা তো আমরা করছি, স্পিরিচুয়াল ইউনিভার্সিটিতে আমরা দাখিল হয়েছি, ভর্তি হয়েছি, কিন্তু এক হলো স্থূল পড়াশোনা, শোনা, ভুলে যাওয়া, এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করা, আরেক হলো সূক্ষ্ম মনন চিন্তন করে তা জীবনের এক অঙ্গ তৈরি করা, জীবনের এক পার্ট তৈরি করা, জীবনের এক বিষয় তৈরি করা। কারণ যা কিছু আমরা ফেলে এসেছি, অর্থাৎ পুরানো দুনিয়া, পুরানো দেহ, পুরানো দেহের সঙ্গে জড়িত যত বন্ধন, সম্পর্ক, স্বার্থ, ইচ্ছা, ওইসব বিষয়কে আমাদের এখন ত্যাগ করতে হবে। আর যতই পরিস্থিতি আসুক, তো যা চলে গেছে তো ভালোই হয়েছে, পাস্ট ইজ পাস্ট, তাকে চিন্তন করে বর্তমানকে নষ্ট করা নয়। তো এইভাবে বাবা বললে, তো আমাদের পিছন ফিরে তাকানো নয়, আর এইটাই হলো আমাদের
সঠিক স্মৃতি যা আমাদের স্মরণ করতে হবে। ওম শান্তি। দিন বদলে যায়, টাইম পাস হয়ে যায়। ভেবে দেখো, প্রত্যেক বাচ্চাকে বলছে শতযুগ থেকে টাইম পার হতে হতে এখন এসে কলিযুগেরও শেষ কিনারায় এসে দাঁড়িয়েছ। এই সামনেই সরোবর, তার পিছনে কলিযুগ, আর এই পারে যে দাঁড়িয়েছি এটা হলো সঙ্গম যুগ। এই শতযুগ, ত্রেতা, দাপর, কলিযুগের চিত্র যেন মডেল। কারণ এখন মানুষকে বোঝানোর জন্য যে ছোট্ট মডেল আমরা তৈরি করি, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, তো এটাও আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। সৃষ্টি তো অনেক বড়, তাই না? তার মডেল রূপকে বাচ্চারা এখন জেনে গেছো। পূর্বে এটা জানা ছিল না যে এখন এই কলিযুগ তো সমাপ্ত হচ্ছে। শাস্ত্রে বলে দিয়েছে এখন কলিযুগের আরও 40,000 বৎসর বাকি আছে। কলিযুগ এখন ছোট বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, এখন তোমরা জেনে গেছো। অতএব বাচ্চাদের বুদ্ধিতে শতযুগ থেকে শুরু করে চক্র পরিক্রমা করে কলিযুগের অন্তিম কিনারায় অর্থাৎ সরোবরের তীরে এসে দাঁড়িয়ে যাওয়া উচিত। এইটাই সূক্ষ্ম পড়াশোনা। বাচ্চাদের এটা বোঝা উচিত যে সময় টিক টিক করে অতিক্রান্ত হয়ে যাচ্ছে, ড্রামা ক্রমাগত পরিক্রমণ করে এগিয়ে যাচ্ছে। ড্রামার তবে আর কতটা বাকি থাকতে পারে? দুনিয়ার মানুষ যারা ভক্তি করছে, যারা শাস্ত্র পড়ছে, যারা গুরু গোসাইয়ের পেছনে যারা আটকে আছে, তারা কি বলতে পারে? সামান্যই বাকি রয়েছে। নিশ্চয় এখন যেমন তোমাদের বাবার প্রতি নিশ্চয় হয়েছে, তো বাবার দেওয়া প্রত্যেকটি কথার উপর তোমাদের নিশ্চয়। এখন তোমরাও জানো যে সামান্য বাকি আছে এই ড্রামা শেষ হওয়ার। আগে তো জানা ছিল না, এখন বাবা বুঝিয়ে দিয়েছেন যে তোমরা কোণে এসে দাঁড়িয়েছ। এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে যাওয়া এখন বাকি আর সামান্য সময়। কারণ সঙ্গম যুগ, এখন আমরা গুণবান এবং এখন জ্ঞানবান, ভাগ্যবান যদি হতে পারি, তাহলে আমাদের এখন এই শরীর ত্যাগ করে আমরা কাঞ্চনকায়া শরীর পাব। এই জ্ঞান এখনই লুপ্তপ্রাপ্ত হয়েছে। আমরা শতযুগ থেকে শুরু করে চক্র পরিক্রমণ করতে করতে এখন কলিযুগের অন্তিমে এসে পৌঁছেছি। এখন পুনরায় ফিরে যেতে হবে। তো কত সুন্দর লক্ষ্য, স্মৃতি, এবং তাকে সামনে এক চিত্ররূপে তৈরি করা। আসা আর যাওয়ার গেট তো হয়, তাই না? ইন আউট। তো এও তেমন। বাচ্চাদের এখন বুঝতে হবে প্রায় তীরে বা তটে এসে দাঁড়িয়েছি। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখন আমরা কিনারায় উপস্থিত হয়েছি, খুব অল্প সময় আর আছে। এখন এই পুরানো দুনিয়ার থেকে আসক্তি দূর করতে হবে। অনেক প্রকারের আসক্তি আটকে রেখেছে আঠার মতো। তা হলো দেহের সঙ্গে জড়িত সম্বন্ধ, বিষয়, বস্তু, স্বার্থ, অনেক কিছু। তো তা থেকে এখন বুদ্ধিযুগ এখন দূর করতে হবে। এখন তো নতুন দুনিয়াতে যেতে হবে না, তো পুরানো ছাড়তে হবে। আঁকড়ে রাখলে তো চলবে না। বাবা এসব বাচ্চাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। যেমন নৌকাতে উঠে, নৌকা যদি তীরের সাথে বাঁধা থাকে, তো যতই তুমি বৈঠা বাও না কেন, তো নৌকা এক হাতও এগোবে না, কারণ বাধা আছে। বুদ্ধিতে এসব ভালোভাবে রাখা উচিত। সৃষ্টিচক্রকে বুদ্ধিতে ঘোরাতে হবে। তো এখন তোমরা আর কলিযুগে নেই, তোমরা এখন সঙ্গম যুগে ঈশ্বরের কোলে বসেছ, ঈশ্বরের দত্তক বাচ্চা হয়েছ। তো তোমরা এখন সীমিত সব কিছুকে ত্যাগ করেছ। তাহলে তোমাদের কি ওই তরফকে স্মরণ করা উচিত? নিজেকে নিজে প্রশ্ন করা। যখন ছেড়েই এসেছ পুরানো দুনিয়াকে, তো ছেড়েই এসেছি, তো দুনিয়ার আর মায়ার কিসের? আর কেন মায়া করব? আর কেন মোহ রাখবো? আমরা এখন রয়েছি পুরুষোত্তম সঙ্গম যুগে। তাহলে পিছন দিকে তাকাবই বা কেন? বুদ্ধিযুগ বিকারী দুনিয়াতে কেন যুক্ত রাখবো? এ হলো খুব সূক্ষ্ম বিষয়, এ হলো সূক্ষ্ম পড়াশোনা। বাবা জানেন কেউ তো 1 টাকার মধ্যে তো 1 আনাও বোঝে না। 16 আনাতে 1, তো 1 টাকা, আর তার মধ্যে 1 আনাও বোঝে না, অথচ নিজেকে ঈশ্বরীয় স্টুডেন্ট মনে করছে। শুনলো আর ভুলে গেল। পিছনের দিকে তোমাদের তাকানোই উচিত নয়। বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমরা পারকে ছেড়ে এসেছি, কলিযুগকে ছেড়ে এসেছি। এখন সঙ্গম যুগের কিনারা, সামনে আমাদের সরোবর,
আর ওই পারে স্বর্গ দুনিয়া। তাহলে আর পিছনেই বা দেখবো কেন? পাস্ট ইজ পাস্ট। এটা জীবনের অনেক বড় এক সিদ্ধান্ত, কারণ পরিস্থিতি, ঘটনা, তো এটা আমার কৃতকর্মের ফল। কিন্তু তা নিয়ে যদি চিন্তা করি তাহলে আমার স্ট্রেস বাড়বে, টেনশন বাড়বে, ডিপ্রেশন হবে। বাবা বলেন, বাবা কত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়কে বোঝান, তবু বাচ্চাদের কাঁধ পিছনের দিকে ফিরে থাকে কেন? তো বাবা কি বলছে? কাঁধ আমাদের, আমরা তাকানো উচিত সামনের দিকে, কিন্তু বারবার রাস্তা সামনের দিকে, কিন্তু বারবার কাঁধ ফিরে যায় পিছনের দিকে। কি ফেলে এলাম, কি ছেড়ে এলাম, কেন ছেড়ে এলাম? বাবা বলেন, কাঁধ এদিকে ঘুরিয়ে নাও, সামনের দিকে। ওই পুরানো দুনিয়া তোমার কোনো কাজের নয়। বাবা পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য এনে দেন, নতুন দুনিয়ার সামনে উপস্থিত। কারণ যখন আমাদের দিয়েছেন, টার্গেট দিয়েছেন, তো ওই টার্গেটে আমাদের নজর রাখতে হবে। পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য। ভেবে দেখো আমাদের এই অবস্থা তৈরি হয়েছে কি? বাবা বলেন, পাস্ট ইজ পাস্ট। বিগত ঘটনার কথা চিন্তাতেও আনবে না, পুরানো দুনিয়াতে আর কোনো আশা রাখবে না। এখন তো একটা আশাই রাখতে হবে, আমরা চলেছি সুখধামে। আমাদের পরবর্তী জীবন, আমাদের কাঞ্চন কায়া শরীর পাব। বুদ্ধিতে সুখধামই স্মরণে রাখতে হবে, পিছন ফিরে কেন তাকাবো? কিন্তু অনেকের পিঠ পিছনে ঘুরে যায়। বাবা বলছি কি, প্রথমে বলছি কাঁধ ফিরে যায়, এখন পিঠ, কাঁধের সঙ্গে সঙ্গে একেবারে পিঠও ঘুরে যায়। তো তোমরা এখন রয়েছ পুরুষোত্তম সঙ্গম যুগে। বারবার ইশারা দিচ্ছেন, বারবার সজাগ করছেন, পুরানো দুনিয়ার দিকে নিজেকে সরিয়ে নিচ্ছ। এটা বুঝতে হবে, তাই না? কোথাও দাঁড়িয়ে যাবে না, কারণ রাস্তার পথিক দাঁড়িয়ে গেলে তার পথ কিন্তু ফুরাবে না, পথও দাঁড়িয়ে যাবে, কোনো দিকেই তাকাবে না, তো বিগতকে স্মরণ করবে না। বাবা বলছেন এগিয়ে যেতে থাকো, তো পিছন ফিরে তাকাবে না, একদিকেই তাকিয়ে চলো, তবেই অবিচল স্থির অটল অবস্থা হতে পারে। একদিক, অর্থাৎ আমাকে পরমধাম যেতে হবে, পরমধামের তৈয়ারি করতে হবে, তারপর আসবো সত্যযুগে। এটাই আমাদের চিন্তা চেতনা। তো পিছন ফিরে তাকিয়ে দেখতে থাকলে পুরানো দুনিয়ার আত্মীয় পরিজন সকলের কথা মনে আসতে থাকবে, বন্ধন মনে আসতে থাকবে, স্বার্থ মনে আসতে থাকবে। তো সকলে নম্বর অনুসারে না, আজ দেখছো খুব ভালো চলছে, কাল পরে গেলে তো মন একেবারে তো সব থেকে হতাশ হয়ে সরে যাবে। তো এমন গ্রহের দশা লেগে যাবে যে মুরলি শোনারও ইচ্ছা হবে না। ভেবে দেখো এরকম হয় কি না? বাবা বলেন, তোমরা এখন সংগ্রামে দাঁড়িয়ে আছো, তাই দিশা সামনের দিকে রাখতে হবে। সামনে হলো নতুন দুনিয়া, তবেই খুশির অনুভব হবে। এখন একেবারে সমীপে, কিনারায় কিনারায় উপস্থিত হয়েছ। তো বলে না, এখন তো আমার দেশের গাছপালা চোখে পড়ছে, কারণ যখন পিছনে ছিলাম তখন কিন্তু নতুন দুনিয়ার কথা মনে আসেনি। যেই সামনে এগিয়ে যাচ্ছি তখন ধীরে 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 ধীরে, তো যেমন বাইরে কেউ ঘুরতে গেল, তো বাড়ির কাছাকাছি আসলো, তো বাড়ির সব কিছু মনে পড়বে। তো আওয়াজ দাও, দেখবে সাথে সাথে শুনতে পাবে। তট অর্থাৎ একেবারে সামনে তোমরা স্মরণ করবে আর দেবতারা হাজির হয়ে যাবে। তো এমনটাই আমাদের এখন বর্তমান অবস্থা, স্থিতি, আমাদের স্মরণিকা এমনটাই হবে। আগে কি আমাদের কখনো মনে আসতো আমরা শতযুগে যাব, শতযুগে আমাদের তো সুন্দর দুনিয়া হবে, আমিও দেবী দেবতা হব? সূক্ষ্মলোক থেকে শ্বশুর বাড়ির লোকজন আসতো কি? কারণ খুব সুন্দর উদাহরণ বাবা দিচ্ছেন, এখন তো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি সবাই গিয়ে মিলিত হয়। সেটা কোথায়? সূক্ষ্মলোক। সূক্ষ্মলোকে যখন আমরা যাই তখন সেখানে দেবতারও আগমন করে। এখন ব্রাহ্মণ, আমরা ফরিস্তা হয়ে সূক্ষ্মলোকে যাচ্ছি, দেবতারও সেখানে আসছে। তো দেবতা এবং ফরিস্তাদের মিলন। তবুও বাচ্চারা চলতে চলতে ভুলে যায় আমি কি হচ্ছি, কি আমার অবস্থা। বুদ্ধিযুগ তখন পিছনের দিকে চলে যায়। বাবা বলেন, তো এটা হলো তোমাদের সকলের অন্তিম জন্ম, তোমরা পিছনে সরে এসে না, এখন পার হতে হবে। তো এই তরফ থেকে ওই তরফ যেতে মৃত্যু কাছে এগিয়ে আসতে থাকবে। তো বাকি তো কেবল পা বাড়ানোর অপেক্ষা। কারণ বাবা বলছে, আমি তোমাদের জন্য নৌকো এনেছি। কারণ সঙ্গম যুগের সরোবরের এপার থেকে ওই পার যেতে গেলে তোমরা তো সাঁতরে যাবে না, সাঁতরে যাবে না, তোমাদের তো নৌকাতে বসতে হবে। তো এখন নৌকাতে শুধু পা বাড়ানো,
তো এতটুকু আমাদের স্মৃতি স্পষ্ট হওয়া উচিত। নৌকা পাড়ে এসে লাগলো, তো সেই দিকে পা বাড়াতে হয়, তাই না? বাচ্চারা, তোমাদেরকে গিয়ে দাঁড়াতে হবে কিনারার দিকে। তোমাদের বুদ্ধিতে আছে আত্মারা যায় তাদের সুইট হোমে, আসল ঘর, পার্মানেন্ট অ্যাড্রেস। তো এটা স্মরণে রাখলে খুশি তোমাদেরকে অচল অডল বানিয়ে দেবে। কারণ খুশি তোমাদের তো এমন একটা বিষয় যা তোমাদের বর্তমান জীবনের প্রতি অনেক আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে। তো এই বিষয়ে বিচার সাগর মন্থন করতে হবে আজকের টপিক। তো খুশি আমরা কি করে জেনারেট করতে পারি, খুশি আমাদের জীবনে কি করে স্থায়ী হতে পারে, তো এটাকেই নিয়ে মনন চিন্তন করা, এ হলো বুদ্ধিরই বিষয়। আমরা আত্মারা এখন যাচ্ছি নৌকা একেবারে পাড়ের কাছাকাছি, আর বাকি কেবল তো সামান্যই সময়। একই বলা হয় স্মরণের যাত্রা। বাচ্চারা এও ভুলে যায়, চার্ট লিখতে ভুলে যায়। তোমাদের হৃদয়ে হাত রেখে দেখো, বাবা যে বলেন নিজেকে এইরকম মনে করো যে আমরা নৌকার একেবারে কিনারায় অর্থাৎ সৎযোগীরূপী তটভূমিতে নামার জন্য দাঁড়িয়ে আছি। তো আমাদের অবস্থা কি এরকম হয়েছে? কারণ এখন মায়ার কোনো অস্তিত্ব থাকবে না। যখন এরকম হবে তখনই আমাদের এই স্মৃতি ভেসে উঠবে। বুদ্ধিতে এক বাবারই স্মরণ থাকবে। বাবা স্মরণের যাত্রাকে নানানভাবে শেখাচ্ছেন, কারণ স্মরণ কোনো এক প্রকারের নয়, বিভিন্ন টাইপ। আমাদের স্মরণের যাত্রাকে বাড়াতে হবে, এই স্মরণের যাত্রাতেই মজে থাকতে হবে। বেশ, এখন আমাদের যেতে হবে। এখানে সবই হলো মিথ্যা সম্বন্ধ, সত্য হলো সত্যযুগের সম্বন্ধ। নিজেকে দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি। শতযুগ থেকে শুরু করে বুদ্ধিতে এই চক্রকে স্মরণ করো। তোমরা হলে সুদর্শন চক্রধারী, তাই না? শতযুগ থেকে শুরু করে চক্র পরিক্রমা করে এখন কিনারায় এসে দাঁড়িয়েছ। নৌকা টতের কাছেই হলো, তাই না? কেউ কেউ তো নিজের সময়কে অনেক নষ্ট করে, বড় জোর 5-10 মিনিট স্মরণে থাকে, হয়তো 24 ঘন্টা দিন রাত্রি। তো বাবা তো বলে 8 ঘন্টা টার্গেট রাখো। তো 8 ঘন্টার তুলনায় 5-10 মিনিট কত নগণ্য। সুদর্শন চক্রধারী তো সারাদিন হওয়া উচিত, তেমন তো হয় না। বাবা বাচ্চাদেরকে নানানভাবে বোঝান, তো সবই হলো আত্মারই কথা। তোমাদের বুদ্ধির চক্র ঘুরতে থাকে, তো তোমাদের বুদ্ধিতে এটা কেন স্থির থাকে না? সব কিছু তোমাদের খাওয়া পড়া নিদ্রা সব কিছু তো স্থিত থাকে, তো এই স্মরণের বিষয়টা কেন থাকে না? এখন আমরা কিনারায় এসে দাঁড়িয়েছি, এই কিনারার বুদ্ধিতে কেন স্মরণ থাকে না? যখন তোমরা জানো যে আমরা পুরুষোত্তম হয়ে উঠছি, তাই কিনারায় গিয়ে দাঁড়াও। তো উকুনের মতো, অর্থাৎ ধীরে ধীরে এগিয়ে চলো। কেন তোমরা এই প্র্যাকটিস করো না? চক্র কেন বুদ্ধিতে আসে না? এটা তো সুদর্শন চক্র। বাবা তো প্রথম থেকে শুরু করে সমস্ত চক্রকে বোঝাতে থাকেন, তোমাদের বুদ্ধি পুরো চক্র পরিক্রমা করে কিনারায় এসে দাঁড়িয়ে যাওয়া উচিত। আর কোনো রকমের বাইরের পরিবেশের ঝামেলা যাতে না থাকে, কারণ ঝামেলা তোমার বর্তমান সময়কে, বর্তমান মুহূর্তকে, বর্তমান স্থিতিকে নষ্ট করে দেবে। দিন বাচ্চারা তোমাদের সাইলেন্সে যেতে হবে। সাইলেন্স তো অনেক বড় গভীরতার বিষয়। টাইম অযথা নষ্ট করবে না। পুরানো দুনিয়াকে ছেড়ে নতুন সম্বন্ধে তোমাদের বুদ্ধির যোগকে নিযুক্ত করো। যোগযুক্ত যদি না হও তবে পাপ কীভাবে কাটবে? বাবা অনেক বড় প্রশ্ন আমাদের করেছেন, কারণ পাপ কাটানোর আর কি কোনো শর্টকাট উপায় আছে? তোমরা জানো যে এই দুনিয়াকেই শেষ হতে হবে, যা নিয়ে তোমাদের অনেক বড় আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা। এর মডেল কত ছোট, 5000 বছরের দুনিয়া। আজমিরে স্বর্গের মডেল আছে, কিন্তু স্বর্গের কথা স্মরণে আসবে কি? স্বর্গের বিষয়ে তারা কি জানবে? মানুষ তো মনে করে স্বর্গ 40,000 বৎসর পরে আসবে, কারণ কলিযুগের এখন 40,000 বৎসর বাকি আছে। বাচ্চারা, বাবা তোমাদেরকে বসে বোঝাচ্ছেন এই দুনিয়াতে কাজকর্ম করো, কিন্তু বুদ্ধিতে স্মরণে রাখো এই দুনিয়া তো শেষ হয়ে যাবে, এখন ফিরে যেতে হবে। আমরা এখন একেবারে শেষে এসে দাঁড়িয়েছি, তো একটু একটু করে উকুনের মতো এগিয়ে চলছে। আমাদের লক্ষ্য কত বড়! বাবা তো লক্ষ্যস্থলকে জানেন, তাই না? বাবার সাথে দাদাও একসাথে রয়েছেন, বাপ দাদা। একজন বোঝালে কি ইনি বুঝতে পারেন না? ইনিও তো শুনেন, তাই না? ইনি কি এরকম বিচারসাগর মন্থন করেন না? অবশ্যই করেন, এবং করে তিনি তোমাদেরকে বোঝাচ্ছেন। তোমরাও বিচারসাগর মন্থন করো। বাবা তোমাদেরকে বিচারসাগর মন্থন করার পয়েন্টস শোনাতে থাকেন।
এমন তো নয় যে ইনি অর্থাৎ ব্রহ্মা বাবা অনেক দূরে পিছনে রয়েছেন, না, ব্রহ্মা বাবা এগিয়ে গেছেন আর বলছেন এখন কদমে কদমে তোমরাও ব্রহ্মা বাবাকে ফলো করো। আরে ইনি তো একেবারে আমার পিছনেই লেজের মতো রয়েছে। তো বাবা এটাতে কি বোঝাতে চাইছেন? যে ব্রহ্মা বাবা নিয়ার টু গড হয়ে গেছেন, একেবারে ঈশ্বরের পিছনে পিছনে লেজের মতো রয়েছেন। তো বেশি দূরে কিভাবে থাকবেন? এই সকল গুরু বিষয়কে ধারণ করতে হবে, গাফিলতা করা ছাড়তে হবে। বাবার কাছে 2 বছর পরে আসে, তাতে কি স্মরণ থাকবে যে আমরা একেবারে কাছে কিনারায় রয়েছে? এখন যেতে হবে, কারণ এত ডিফারেন্স করে মধুবনে এলে তাহলে স্থিতি অনেক নষ্ট হয়ে যাবে। অবস্থা যদি এরকম হয়ে যায় তবে আর কি বাকি চাই? বাবা তো এখন বুঝিয়েছেন যে রাজমুকুট অর্থাৎ দেবতাদের ডবল তাজ থাকবে। তো এই হলো কেবল নাম, বাকি লাইটের মুকুট বলে সেখানে কিছু থাকে না। তো এ তো হলো পবিত্রতার চিহ্ন, যা এখন আমাদের ব্রাহ্মণদের এখন সেই পবিত্রতার শক্তি বাড়াতে হবে। সকল ধর্মস্থাপকদের চিত্রের লাইট অবশ্যই দেখিয়ে থাকি, কেননা তারা হলেন ভাইসলেস শতপ্রধান, নির্বিকারী। তারপর রজতমতে আসে। তো বাচ্চারা, তোমরা নলেজ পেয়েছো, তাতে মজে থাকা চাই, লেগে থাকা চাই। যদিও আছো এই দুনিয়াতে, কিন্তু তোমাদের বুদ্ধিযোগ যেন ওখানে যুক্ত হয়ে থাকে, এটাই বিচার্য। কারণ শরীর আছে এখানে, মন লেগে রয়েছে শতযুগে। এখানের প্রতি দায়িত্ব তো তোমাকে পালন করতেই হবে। এই কোলের যদি হয় তবে বেরিয়ে আসবে, নতুবা বলবে জ্ঞান অত্যন্ত কঠিন, যোগ আরও কঠিন। স্যাপলিং অর্থাৎ চারা গাছ লাগছে। তাই আদি সনাতন দেবদেবীরা যারা হবে তারা অবশ্যই আগে পরে আসবে। পরে যারা আসবে তারা পুরনোদের থেকে অনেক এগিয়ে যাবে শেষ সময় পর্যন্ত, যদি এইরকম হতে থাকবে। কারণ বাবা এই কথাও আমাদেরকে, এই পয়েন্টও শুনিয়েছেন, লাস্ট সো ফাস্ট। তো প্রথম যারা এসেছিল তাদের থেকে লাস্টে যারা আসবে তারা আরও এগিয়ে যাবে। তারা পুরানোদের থেকে জোর পায়ে এগিয়ে যাবে। সমস্ত পরীক্ষাটাই হলো স্মরণের যাত্রা। যদি দেরিতে আসে কিন্তু স্মরণের যাত্রাতে যদি নিযুক্ত হয়ে যায়, সব বৈষয়িক কাজকর্ম ছেড়ে স্মরণের যাত্রাতে বসে পড়ে, খাবার তো খেতেই হবে। ভালোভাবে যদি স্মরণে থাকে তবে এই খুশির মতো পুষ্টিকর পথ্য আর নেই। সে খাবে দাবে খুব সাধারণ, কিন্তু এই যোগশক্তি তাকে অনেক বড় পুষ্টি যোগাবে। আর এই নেশাতে পড়ে যাবে। এখন ঘরে ফিরতে হবে, কারণ পরে আসার আত্মাদের কথা বাবা বলছেন, তাদের এমন স্থিতি তৈরি হবে, নতুনদের পিছিয়ে যাবে, নতুনদেরকে পিছিয়ে এগিয়ে চলে যাবে। 21 জন্মে রাজ্য ভাগ্য প্রাপ্ত হয়। লটারি লেগে গেলে খুশির পারদ চড়ে যায় না? তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। একই অন্তিম অমূল্য জীবন বলা হয়ে থাকে। স্মরণের যাত্রাতে অনেক মজা। হনুমানও পুরুষার্থ করতে করতে তো স্থিত অর্থাৎ স্থিরিয়াম হয়ে গিয়েছিল না? তো খড়ের গাদায় আগুন লেগেছিল, রাবণের রাজ্য পড়ে গেল। তো এটাকে একটা গল্প বানিয়ে দিয়েছে বাবা। সঠিক জিনিসটি বসে বোঝান, রাবণ রাজ্য বিনষ্ট হয়ে যাবে। স্থির বুদ্ধি একই বলা হয়। বেশ, এখন আমাদের নৌকা পারে পৌঁছানোর কিনারায়, এখন আমরা যাচ্ছি। এইভাবে স্মরণে থাকার পুরুষার্থ করো, তাহলে খুশির পারদ চড়তে থাকবে। আয়ু যোগবলের দ্বারাই বৃদ্ধি পাবে। তোমরা এখন দৈবী গুণ ধারণ করে থাকো, তারপর সেটা আধা কল্প ধরে চলে। এই দৈবী গুণ শতযুগ ত্রেতাযুগ পর্যন্ত 21 জন্ম চলবে। তো এই এক জন্মে তোমরা এত পুরুষার্থ করো যে তোমরা এরপর শতযুগে এই লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে। তাহলে কতখানি পুরুষার্থ করা উচিত? এতে গাফিলতি বা একেবারে টাইম ওয়েস্ট করা উচিত নয়। যে করবে স্পিড বাড়াবে, একাগ্রতা বাড়াবে, সেই পাবে। বাবা শিক্ষা দিতে থাকেন, তোমরা বুঝতে পারো যে কল্প আমরাই বিশ্বের মালিক হই। নিজের প্রতি এতটুকু গ্যারান্টি রাখতে হবে, নিশ্চয় রাখতে হবে। এত কম সময়ের মধ্যেও আমরা কামাল করে দেই, সমস্ত দুনিয়াকে আমরা চেঞ্জ করে দেই। আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা। বাবার জন্য তো কোনো বড় ব্যাপার নয়, তিনি কল্প কাজ করে থাকেন। বাবা বাচ্চাদের বোঝান, চলতে ফিরতে খাবার দাবার খাওয়ার সময় তোমাদের বুদ্ধিযোগ যেন বাবার সঙ্গে লেগে থাকে। এই গুপ্ত কথা বাবাই কেবল বসে বাচ্চাদেরকে বোঝান। নিজের অবস্থাকে খুব ভালোভাবে জমাতে হবে, না হলে উচ্চ পদ থেকে বঞ্চিত থেকে যাবে।
তোমরা বাচ্চারা নম্বর অনুক্রমে পুরুষার্থ অনুসারে পরিশ্রম করে থাকো। তোমরা বুঝেছ না যে আমরা তো এখন কিনারায় দাঁড়িয়ে রয়েছি, তাহলে পিছনের দিকে কেন দেখব? বারবার নিজেকে প্রশ্ন করা এবং প্রশ্ন করে সেখানে কোথায় ঘাটতি আছে তা বের করা, সামনের দিকেই পা এগিয়ে যাবে। এতে অন্তর্মুখিতার অনেক বেশি প্রয়োজন। অন্তর্মুখী সদা সুখী। সেজন্য কচ্ছপের উদাহরণ রয়েছে। এইসব উদাহরণগুলি তো সবই হলো তোমাদের জন্য। সন্ন্যাসীরা তো হলো হঠযোগী এবং নিবৃত মার্গের। তারা তো রাজযোগ শেখাতে পারবে না, তারা সংসারকেই তারা কি বলে? তুচ্ছ বলে। তো ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। ওরা যদি শোনে ভাববে আমাদের ইনসাল্ট করছে। সেই সব অত্যন্ত যুক্তির সঙ্গে লিখতে হবে। বাবা ছাড়া রাজযোগ কেউ শেখাতে পারে না, কারণ তাদেরকে ইনসাল্ট নয়, আর বাবার কথাটা সকলকে বলে দেওয়া, তাহলে তারাও খুশিতে থাকবে। যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। আত্মীয় কুটুম পরিবারের সকলের সাথে প্রীত রাখো, কিন্তু বুদ্ধি যোগ থাকবে একমাত্র বাবার সঙ্গে। তোমরা জানো যে আমরা এখন একেরই মতে চলেছি। এক পরমপিতা পরমাত্মা, এক অদ্বিতীয়, আর দ্বিতীয় কেউ নেই। তো এই জন্য এ হলো দেবতা হওয়ার মত। একই বলা হয় অদ্বৈত মত। বাচ্চাদের দেবতা হতে হবে। তোমরা কতবার হয়েছ? এই যতবার এই সৃষ্টিচক্রে তো কল্প ঘুরে ঘুরে এসেছে, ততবার তোমরা স্টুডেন্ট হয়েছ, ততবার ব্রাহ্মণ হয়েছ, ততবার তোমরা এই পড়াশোনাতে পাশ করেছ, এবং তোমরা সম্মানের সঙ্গে পাস উইথ অনার হয়েছ অনেকবার। এখন তোমরা সঙ্গম যুগে দাঁড়িয়ে রয়েছ। এটা হলো তোমাদের অন্তিম জন্ম। এখন তো ঘরে ফিরে যেতে হবে। পিছনের দিকে কি দেখবে? দেখো তোমরা নিজেদের অটলভাবে স্থিত রয়েছ, লক্ষ্যকে ভুলবেই না। তোমরা হলে মহাবীর, যে মায়ার উপরে বিজয় লাভ করে। এখন তোমরা বুঝতে পারো হার এবং জিতের এই চক্র ঘুরতেই থাকে। কতখানি ওয়ান্ডারফুল বাবার এই জ্ঞান। তোমাদের জানা ছিল কি যে নিজেকে বিন্দু ভাবতে হবে? বিন্দু বলে কোনো কথা আছে? এত ছোট বিন্দুতে সমস্ত পার্ট ভরা আছে, যা নাকি চক্র পরিক্রমা করতে থাকে। এই বিন্দুর মধ্যে পার্ট 5000 বছরের। কত ওয়ান্ডারফুল! তো ওয়ান্ডার বলেই এ নিয়ে আর কোনো কথা হবে না। সেজন্য যখন তোমরা একবার বোঝাতে পারবে, তো যে এই কুলের হবে সে এক কথাতেই মেনে যাবে, যদি এই কুলের হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, পিছন ফিরে দেখবে না, কোনো কারণেই থেমে যাবে না। এক বাবাকেই দেখো আর নিজের অবস্থাকে একরস রাখো। নাম্বার 2, বুদ্ধিতে স্মরণ রাখতে হবে যে এখন আমরা কিনারায় দাঁড়িয়ে ঘরে ফিরতে হবে। নিজের অবস্থাকে জমানোর পরিশ্রম করতে হবে। বরদান, সকলের হৃদয়ের ভালোবাসা প্রাপ্তকারী, ডিটাচ, প্রিয়, নিঃসংকল্প ভাব। এই কোয়ালিটি এখন আমাদের মধ্যে রপ্ত করতে হবে। যেসব বাচ্চাদের মধ্যে ডিটাচ ও প্রিয় থাকার গুণ, ন্যায়ারা পেয়ারা বা নিঃসংকল্প থাকার বিশেষতা রয়েছে, অর্থাৎ যাদের এই বরদান প্রাপ্ত হয়েছে তারা সকলেই প্রিয় হয়ে যায়। কেননা ডিটাচ হওয়ার ফলে সকলের হৃদয়ের ভালোবাসা স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে যায়। তারা নিজেদের শক্তিশালী নিঃসংকল্প স্থিতি বা শ্রেষ্ঠ কর্মের দ্বারা বহু মানুষের সেবার নিমিত্ত হয়। সেই কারণে তারা নিজেরাও সন্তুষ্ট থাকে এবং অন্যদেরকেও কল্যাণ করে। তারা জগতের এক বিশেষ টাইটেল প্রাপ্ত করে। সমস্ত কাজে তারা স্বভাবতই সফলতা প্রাপ্ত করে থাকে। স্লোগান, এক বাবা শব্দই হলো খাজানার চাবি। এই চাবিকে সর্বদা সযত্নে রাখো। অব্যক্ত ইশারা, অশরীরী ও বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। 1 সেকেন্ডে এই দেহরূপী বস্ত্র থেকে আলাদা হওয়া তখনই সম্ভব যখন কোনো প্রকারের সংস্কারের টাইটনেস থাকবে না। যেমন কোনো জিনিস যদি একেবারে সেটে আটকে থাকে তাহলে সেটাকে আলাদা করা কঠিন হয়ে যায়। হালকা হলে সহজেই আলাদা হয়ে যায়। তেমনি যদি নিজের সংস্কারগুলিতে
একটুকু ইজি ভাব না থাকে তবে অশরীরী ভাবের অনুভব করতে পারবে না। সেজন্য সবসময় অ্যালার্ট থাকো, আমি যাতে ঢিলে ঢালা থাকি। আচ্ছা, ওম শান্তি।